আমরা ভৌত বিজ্ঞান পড়ি জ্বালানি 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 বলতে আমরা কি বুঝি? যেটা পোড়ালে পরে তাপ উৎপন্ন হয়, যেটা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হবে পাওয়া যায় সেটাই জ্বালানি। যেমন এলপিজি গ্যাস, এটা পুড়িয়ে তাপ তৈরি হয়। কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো সবই কি জ্বালানি। জ্বালানির সংজ্ঞাটা কি আছে? জ্বালানি জৈব আকার লয়াকার দন্তন্বয় দীর্ঘ। জ্বালানি যে সব পদার্থ বাতাস বা অক্সিজেনে পুড়িয়ে তাপ পাওয়া যায়। এখন এদিকে আমাকে ফলো করো, পরে বই ঘাটবে। যে সব পদার্থ বায়ুর অক্সিজেনে পুড়িয়ে বা বাতাসে পুড়িয়ে তাপ পাওয়া যায়, তাপ, তাদের বলে জ্বালানি। জ্বালানি বলতে আমার দু রকমের জ্বালানি আমি এখানে দেখবো। একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কোনগুলো? যে জ্বালানিগুলো জীব দেহ থেকে তৈরি হয়েছে, জীব দেহ থেকে তৈরি হয়েছে এরকম জ্বালানি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীব দেহ থেকে তৈরি হয়েছে এরকম জ্বালানি কোনগুলো? কয়লা, পেট্রোল, ডিজেল, এগুলো সব জীবাশ্ম জ্বালানি। এই কয়লা, পেট্রোল কি লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদ ও প্রাণীদের, বইটা উল্টে দাও এখন, আমাকে ফলো করো। এখন আগে পড়াটা বোঝো, পরে বই থেকে পড়বে। আমি নোটস করছি না কিন্তু। লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদ ও প্রাণীদেহ মাটির নিচে চাপা পড়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে যে জ্বালানি তৈরি হয়েছে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদ ও প্রাণীদেহ মাটির তলায় চাপা পড়ে এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সব জ্বালানি তৈরি হয়েছে সেগুলো জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি উদ্ভিদ থেকে, জীবাশ্ম জ্বালানি কি উদ্ভিদ ও প্রাণীদেহ মাটির তলায় চাপা পড়ে, উদ্ভিদ থেকে যেটা হয়েছে, উদ্ভিদ থেকে যে জ্বালানিটা তৈরি হয়ে আছে সেটা কি তোমার কি কয়লা। কয়লাটা উদ্ভিদ মাটির তলায় চাপা পড়ে এটা হয়েছে। আর প্রাণীদেহ থেকে যে জ্বালানিটা এসছে, প্রাণীদেহ থেকে যেমন পেট্রোলিয়াম, এখানে কয়লা হবে, তারপরে তোমার কি ওই প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস এটাও ওই কয়লার সঙ্গে থাকে। তারপরে প্রাণীদেহ থেকে যে জীবাশ্ম জ্বালানি হয়েছে এটা কি পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম বলতে কাকে বোঝায়? পেট্রোলকে বোঝায় না। পেট্রোলিয়াম বলতে বোঝায় কেরোসিন, ডিজেল, পেট্রোল। কেরোসিন, ডিজেল, পেট্রোল, এগুলো হচ্ছে পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়ামের মধ্যে এলপিজিটাও পড়বে। এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, জীবাশ্ম জ্বালানি। তো এছাড়াও এই জীবাশ্ম জ্বালানিগুলো ছাড়াও এগুলো তো সব লক্ষ লক্ষ বছর ধরে মাটির তলায় চাপা পড়ে তৈরি হয়েছে। মানে প্রাণীদেহ মাটির তলায় চাপা পড়ে এই পেট্রোলিয়াম তৈরি হয়েছে, কেরোসিন, ডিজেল, পেট্রোল তৈরি হয়েছে। এছাড়া যে জ্বালানি আছে সেটা হচ্ছে আমার কি তোমার অপ্রচলিত শক্তির উৎস। অপ্রচলিত শক্তি মানে এই জ্বালানিগুলো ছাড়াও তাপন মূল্যটা পড়ে নেই। তাপন মূল্যটা পড়ে যায়। তাপন মূল্য হচ্ছে কোনো 1 কিলোগ্রাম না 1 গ্রাম জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে
1 গ্রাম জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যে তাপ শক্তি পাওয়া যায়, 1 গ্রাম জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যে তাপ শক্তি পাওয়া যায় তাকে বলে ওই জ্বালানিটির তাপন মূল্য। বা 1 গ্রাম না বলে 1 কেজি বললেও হবে। 1 কেজি পরিমাণ কোনো জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় তাকে বলা হয় ওই জ্বালানির তাপন মূল্য। তাপন মূল্য পরিমাপের একক কিলো জুল পার গ্রাম বা কিলো জুল পার কেজি। কিলো জুল পার গ্রাম এটা তোমার সিজিএস পদ্ধতিতে বলবো, আর কিলো জুল পার কেজি ওটা হচ্ছে এসআই পদ্ধতিতে বলবো। তাপন মূল্য মানে 1 কেজি তোমার জ্বালানির সম্পূর্ণ পোড়ানোর পর, যেমন 1 কেজি কয়লা সম্পূর্ণ পুড়িয়ে যতটা পরিমাণ তাপ পাওয়া যাবে, তাপ পরিমাপের তোমার হিসাব করার যন্ত্র আছে। হ্যাঁ, কোনো একটা জিনিসকে পুড়িয়ে কতটা তাপ পাওয়া যাবে সেটা যেমন যে H ইকুয়াল টু কি হয় এমএসটি, এই সূত্র প্রয়োগ করে পাওয়া যায় কতটা তাপ উৎপন্ন হবে। তো এই যে জ্বালানি যাদের বলছি, জ্বালানির তাপন মূল্য তার একটা ছক আমাদের বইতে আছে। যেমন এখানে কয়লা, এই কয়লা এর এখানে কয়লা হচ্ছে জ্বালানি আর তার তাপন মূল্য, তোমার কয়লার তাপন মূল্য হচ্ছে 25 থেকে 30 কিলো জুল পার গ্রাম। 1 গ্রাম কয়লা পোড়ালে 25 থেকে 30 কিলো জুল তাপ তৈরি হয়। এখানে 25 থেকে 30 ধরা হয়েছে কেন? কারণ কয়লার বিভিন্ন কোয়ালিটির কয়লা আছে, সব কয়লা থেকে সমান তাপ পাওয়া যায় না। 4 রকমের কয়লা আছে, তো কয়লা 4 রকমের হয়। আমাদের ভালো কোয়ালিটির কয়লা থেকে 30 কিলো জুল পাওয়া যাবে, আর সাধারণ কয়লা থেকে মানে 25 কিলো জুল তাপ পাওয়া যাবে। এরপরে তোমার ডিজেলের তাপন মূল্য হচ্ছে তোমার 45 কিলো জুল পার গ্রাম, 45 কিলো জুল পার গ্রাম ডিজেল। কেরোসিনের কত হবে 48 কিলো জুল পার গ্রাম। পেট্রোলের ক্ষেত্রে হচ্ছে 50 কিলো জুল পার গ্রাম। এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো বোঝানোর কিছু ব্যাপার নেই। মানে 1 গ্রাম পোড়ালে যতটা তাপ পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই জ্বালানির তাপন মূল্য। এরপরে স্থিতিশীল উন্নয়ন একটু পড়ি আমরা। স্থিতিশীল উন্নয়ন কাকে বলবো? স্থিতিশীল উন্নয়ন হচ্ছে স্থিতিশীল উন্নয়ন হলো সেই উন্নয়ন যা বর্তমান প্রজন্মের যা চাহিদা সেটা মেটানো হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা যেন একবার শেষ না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখা হবে। স্থিতিশীল উন্নয়ন হলো এইরকম একটা উন্নয়ন যে উন্নয়নে বর্তমান প্রজন্মের যে চাহিদা আছে, শক্তির যে চাহিদা সেটা মেটানো হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য থাকে আর কি। যেমন তুমি তোমার বাড়ির কথা ভাবো, স্থিতিশীল মানে পরিবার কিরকম ধরা হবে? বাড়ির রোজগার হচ্ছে, রোজগার করে সংসার চালানোর জন্য যতটা দরকার রাখা হচ্ছে, পরবর্তী প্রজন্মে তারাও যেন মানে না খেয়ে না মরে তার জন্য সঞ্চয় করে রাখা হচ্ছে, এইরকম আর কি। এখনকার যা চাহিদা সেটা মেটানো, যে যত রোজগার হলো সব বিলিয়ে দিলাম ওরকম নয়। মাটির থেকে যত খুশি কয়লা তুলে ফেললাম, আগামী দিনে 50 বছর পরে যারা পৃথিবীতে আসবে তারা কয়লা পেলো কি না পেলো দেখা দরকার নেই। কয়লা না পেলে কি তাপ বিদ্যুৎ তৈরি হবে না, বিদ্যুৎ তাপ তৈরি না হলে বাড়িতে আলোই জ্বলবে না, শহর গ্রামে বাড়িতে কোনো আলো জ্বলবে না। তাহলে
স্থিতিশীল উন্নয়ন কি? সেই রকম উন্নয়ন যেটা বর্তমান প্রজন্মের জন্য চাহিদা মেটাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখা হবে, এটাই স্থিতিশীল উন্নয়ন। এগুলো সব বইতে লেখা আছে, মুখস্থ করে নেবে। এরপরে যেটা আমরা পড়ছি অপ্রচলিত শক্তি বা বিকল্প শক্তি। বিকল্প শক্তি, বিকল্প শক্তি বা অপ্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তি যে শক্তি উৎসটা কোনো জীবাশ্ম জ্বালানি থেকে নয়, কোনো পরমাণুর ভাঙনের ফলে তৈরি হয় না, সেটা হচ্ছে বিকল্প শক্তি বা তোমার গিয়ে অপ্রচলিত শক্তি। যে শক্তি কোনো জীবাশ্ম জ্বালানি থেকে আসে না, পরমাণুর ভাঙনের ফলে তৈরি হয় না। যেমন এই যে পারমাণবিক চুল্লি, ওটার থেকে নয়, পারমাণবিক চুল্লি থেকে আসবে না, কোনো জীবাশ্ম জ্বালানি থেকে আসবে না। জীবাশ্ম জ্বালানি বলতে তোমার মাথায় কি কাজ করবে? ডিজেল, কয়লা, কেরোসিন, পেট্রোল, এগুলো কথা মনে পড়বে, এলপিজি। অপ্রচলিত শক্তি বলতে আমরা কাদের বুঝবো? যেটা কোনো, যেমন সৌর শক্তি, সৌর শক্তি এটা অপ্রচলিত শক্তি হবে। বায়ু শক্তি হবে, বায়ু শক্তি এটা অপ্রচলিত শক্তি। বায়োমাস, বায়োমাস এটা অপ্রচলিত শক্তির মধ্যে আসবে। তারপরে তোমার গিয়ে জোয়ার ভাটার শক্তি, জোয়ার ভাটার শক্তি, এগুলো কি? অপ্রচলিত শক্তি। এই যে সৌরশক্তি এটা অপ্রচলিত, সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে এসে পড়ছে সেটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? তোমার গিয়ে রান্না করতে পারি, আলো জ্বালাতে পারি। সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার সেল তৈরি করা হয়েছে, সৌরকোষ, সৌরকোষ থেকে বিদ্যুৎ তৈরি করা যায়, সৌরকোষ থেকে বিদ্যুৎ তৈরি করা। সৌরকোষের ব্যাপারটা কি থাকে? সৌরকোষে থাকে এরকম একটা ধাতব চাকতি থাকে, তাকাবে এরকম একটা ধাতব চাকতি। এই ধাতব চাকতিটা হচ্ছে কিসের তৈরি? সিলিকন এবং বোরনের তৈরি। সিলিকন এবং বোরনের তৈরি একটা ধাতব চাকতি থাকে। কিন্তু স্যার সৌরশক্তি বলে না, তো সোলার প্যানেল দিয়ে তো চালানো যাচ্ছে, তার ওটা তাও অপ্রচলিত কেন? আমার যে সোলার কোষ, সৌরশক্তি তৈরি হয় কিভাবে? এই সৌরকোষ একটা থাকে, ওই যে সোলার যে প্যানেলগুলো আছে, একটা সোলার প্যানেলে অনেকগুলি সৌরকোষ থাকে। একটা সৌরকোষ কেমন দেখতে সেটা দেখাচ্ছি। এরকম ডিমের মতো চাকতি আছে, তার নিচে একটা চাকতি। এই চাকতিটা কিসের তৈরি? এই চাকতিটা বোরন এবং সিলিকন দিয়ে তৈরি। এই চাকতিটা বোরন, সিলিকন, বোরন তৈরি। সিলিকন আর বোরন, সিলিকন ও বোরন দিয়ে তৈরি একটা চাকতি। এর তলাতে আরেকটা চাকতি থাকে, এর তলায় আরেকটা চাকতি থাকে। এই চাকতিটা হচ্ছে কি? সিলিকন এবং আর্সেনিকের। সিলিকন ও আর্সেনিক, সিলিকন আর্সেনিকের আরেকটা চাকতি, দুটো পাশাপাশি থাকে। এবার এর উপরে কি করবে? সৌরশক্তি এসে পড়ে, এরকম তরঙ্গ আকার এখানে শক্তি পড়বে। তখন এখানে পড়লে পরে কি হয়? এখানে সিলিকনের মধ্যে কিছু আলগা ইলেকট্রন থাকে, সিলিকনের মধ্যে আলগা ইলেকট্রন। এটা করার পরে যদি এখানে কি করে, একটা পরিবাহী তার লাগিয়ে দেওয়া যায়। পরিবাহী এদিক থেকে একটা তার লাগানো হবে, নিচের দিক থেকে একটা তার লাগানো হবে। তার লাগিয়ে এই তারের মাথাকে একটা বাল্ব লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখো এরকম লাগিয়ে দেওয়া হলো। তো এখানে এই সিলিকন থেকে ইলেকট্রন বেরোবে। সিলিকন তাপ পেয়ে, সূর্যের তাপ শক্তি পেয়ে কি করবে? এখান থেকে এই সিলিকনের মধ্যে কিছু আলগা ইলেকট্রন থাকে, এই আলগা ইলেকট্রনগুলো ছোটা শুরু করবে। আলগা ইলেকট্রনগুলো ছোটা শুরু করলে পরে কি হবে? এখানে যদি বাল্ব আছে, বাল্বটা এরকম জ্বলা শুরু করে দেবে। তারপরে
এই ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার উল্টো দিকটা তড়িৎ প্রবাহ ধরা হবে। এটা তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে। এখানে উপরেরটা ধনাত্মক, নিচেরটা পার্টটা থেকে নেগেটিভ। এটা হচ্ছে এটা সোলার, এটা হচ্ছে সোলার কোষ। সোলার কোষ, এই সোলার কোষের একটা গঠন। এটা সৌর প্যানেল যেটা তৈরি করা হয়, আমাদের যেমন বিভিন্ন জায়গাতে এরকম সৌর প্যানেল আছে, এই সৌর প্যানেলে এরকম এরা সৌর প্যানেল। এখানে কি থাকছে, এখানে একটা সৌর কোষ, এখানে সৌর, এরকম অনেক সৌর কোষ পর পর এরকম থাকে, ঠিক আছে। এবং এই সৌর কোষগুলো থেকে এক একটা সৌর কোষ থেকে 0.5 ভোল্ট তোমার গিয়ে বিভব প্রভেদ পাওয়া যায়। এবং অনেকগুলো, যদি একটা সোলার প্যানেল যদি মনে করো 500টা এরকম সৌর কোষ থাকে, তাহলে কতটা বিভব দেবে? 500 ইন্টু 0.5 ভোল্ট, মানে 250 ভোল্ট বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে। এবারে যে 250 ভোল্ট বিদ্যুৎ হলে পরে কি হবে? পাখা জ্বলবে, আলো জ্বলবে, সবই হবে। তারপরে এই সৌর শক্তি কাজে লাগিয়ে সোলার হিটার তৈরি করা হয়েছে। সোলার হিটার, সোলার কুকার। সোলার কুকার মানে ওই রান্না, যদি যেখানে রৌদ্র পড়ছে, যদি ছাদের মধ্যে যেখানে রৌদ্র পড়ে, ওখানে যদি কি সোলার হিটার লাগানো যায়, তাহলে পরে ওখানে তোমার ভাতের হাঁড়ি বসিয়ে দিলে ওখানে জল গরম হয়ে তোমার চাল সিদ্ধ হয়ে গিয়ে রান্না করে দেবে, জল গরম করে জল গরমও করে দেবে, এটা হবে। এবারে কি বায়ু শক্তিকে কথা বলছি। বায়ু শক্তি, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে তোমার বায়ু শক্তি একটা অপ্রচলিত শক্তি। এটা সাহায্য করে যায় তোমার বিদ্যুৎ শক্তি তৈরি করা যায়। সেখান থেকে বায়ু কলগুলো চলে কিরকম ভাবে? যেখানে প্রচন্ড হাওয়া বয়, যেখানে প্রচন্ড হাওয়া বয় ওখানে কি থাকে, এরকম একটা স্ট্যান্ডের মধ্যে পাখা লাগানো থাকে। পাখা, এই একটা পাখা থাকলো, এই একটা পাখা থাকলো, এরকম পাখা থাকবে। যখন এই পাখাগুলো হাওয়াতে প্রচন্ড ঘুরবে, তখন এই পাখা ঘোরার ফলে এর মধ্যে একটা পিস্টন লাগানো থাকে। এই পিস্টনটাকেও ঘোরাবে, এই পিস্টনটাও ঘুরবে। এর সঙ্গে পিস্টন যদি ঘোরে, তখন এই পিস্টনটা ঘোরার জন্য ডায়নামার সঙ্গে যেটা লাগিয়ে দেওয়া যায়, এর একটা ডায়নামা লাগানো থাকবে। ডায়নামা, ডায়নামো, ডায়নামো, ডায়নামোর সঙ্গে লাগালে পরে ডায়নামো যদি ওর ভিতরে এক্সেলটা ঘোরে, তখন তড়িৎ শক্তি উৎপন্ন হবে। যে তড়িৎ শক্তি কাজে লাগিয়ে কি করা হবে? তোমার বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। বিদ্যুৎ শক্তি কাজে লাগালে পরে তোমার ওই যে বায়ু কলগুলো চলবে, যা বলে ওখান থেকে আটা গম ভাঙানো যাবে, ধান ভাঙানো যাবে, বিদ্যুৎও পাওয়া যাবে। এটা বায়ু শক্তি। তারপরে তোমার জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তি, এটা মনে করো সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আছে, সমুদ্রের ধার। এই সমুদ্রের এখানে দিনে দুবার করে জোয়ার আসে। জোয়ারের সময় কি হয়? জল সমুদ্র পৃষ্ঠ থেকে উপর দিকে উঠে আসে। কত ফুট আছে? কোনো জায়গায় 15 ফুট, 20 ফুট করে জল উপর দিকে উঠে আসে জোয়ারের সময়। আমাদের গঙ্গাতে হয়, যখন জোয়ার আসে 10-12 ফুট তো জল উঠেই যায়। যখনই জলটা উঠবে, তখন এখানে কি করে? বড় বড় চৌবাচ্চা করা হয়, বড় বড় রিজার্ভার করা হয়ে থাকে। এই রিজার্ভারে এসে জলগুলো জমবে, জল জমবে। জোয়ারের সময় জল এসে ভরলো, জোয়ার চলে যাবে, 3-4 ঘন্টা পরে জল কমা শুরু করে দেবে। যখন জল কমে যাবে, নিচের দিকে চলে যাবে, তখন এখান থেকে জলটাকে আবার ছাড়া হবে। জলটা ছাড়লে পরে কি, তখন ওই ঝর্ণার মতো জল নিচের দিকে নামা শুরু করবে। যখন ওই জলটাকে নিচের দিকে কোনো টারবাইনের মধ্যে নিয়ে ফেলা হবে, তখন টারবাইনটাকে ঘুরিয়ে ওখান থেকে বিদ্যুৎ তৈরি করবে। এবার চলে যাবেন স্কুল যাওয়ার জন্য। ভিডিও রেকর্ড হচ্ছে, দেখে নেবে। যথেষ্ট সময় আছে বাড়ি যাওয়ার জন্য, স্কুল যাওয়ার জন্য। এটা কি তোমার জোয়ার ভাটার শক্তির সাহায্যে কি করা যায়? তোমার বিদ্যুৎ শক্তি পাওয়া যাবে, যে শক্তি কাজে লাগিয়ে, মানে এখান থেকে তোমার জল জমছে, জলটা যখন জোয়ারটা যখন কমে যাবে,
ভাটা শুরু হবে, ভাটা শুরু হলে জলের স্তর তো নেমে যাবে, তখন এখান থেকে জলটা ছাড়া হবে। এরপরে কি ভূতাপ শক্তি, ভূতাপ শক্তির সাহায্যেও ভূতাপ শক্তি, ভূতাপ শক্তির সাহায্যে কি করা যায়, এটাও অপ্রচলিত শক্তি। ভূতাপ শক্তিটাও অপ্রচলিত শক্তি। কিরকম দেখো, এই যে পৃথিবী যেটা রয়েছে, এই পৃথিবী যদি আমরা নিচের দিকে যাই, সেটা হচ্ছে মাটি। প্রথমে মাটি পাবো, তারপরে কি হবে, বালি পাবো। হ্যাঁ, এরকম যত নিচের দিকে যাব, তখন নিচের দিকে গেলে পরে কি হবে, শুধু মাটি আর বালি না, এরপরে কি হবে, ওখানে তোমার গলিত লাভা বেরোবে। গলিত লাভা মানে প্রচন্ড তাপ, এই নিচের দিকে তাপমাত্রা অনেক অনেক বেশি। এদিকে এদিকে গলিত লাভা যেটা আছে, এখানে তাপমাত্রা মনে করো 1000 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তারও বেশি আছে। যত নিচের দিকে যাব তখন তাপ অনেক বেশি। এই তাপ যেখানে আছে তার উপরে যে জলটা আছে, এখানে যে জলটা আছে, এই তাপের ফলে এই জলটা কি হবে, ফুটবে। জলটা গরম হয়ে থাকবে, বাষ্প হয়ে থাকবে, এবার বেরোতে পারছে না। এই তো ব্যাপার, এই জলটা এখান থেকে বেরোতে পারছে না। কিন্তু যদি এখানে একটা নিচের দিকে আন্ডারলাইন একটা পাইপ লাইন করে দেওয়া যায়, আমাদের এখানে যে টিউবওয়েল বসানো হয়, টিউবওয়েলটা কতটুকু, মানে ওই তোর কোনো জায়গায় 200 ফুট 300 ফুট, ওই 200 ফুট 300 ফুটের নিচে জল বেশি গরম থাকে না। যদি গরম হয় 1000 ফুট বা 2000 ফুট তলায় ঢুকিয়ে দেওয়া যায় পাইপটাকে, তখন ওখানে নিচে ওরকম উষ্ণতা বেশি হবে। ওই জলটা যদি ওই 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 তাপে কি হয়, জল বাষ্প হয়ে থাকে, বাষ্পটা কি হবে, উপর দিকে ওঠার রাস্তা চাইবে। এবার যদি এবার এই 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 বাষ্পটা উপরে ওঠার রাস্তা পেয়ে যাবে, যদি নিচে গভীর পর্যন্ত কি করা যায়, পাইপ লাইন করে দেওয়া যায়, তাহলে ওখান থেকে বাষ্পটা নিচ থেকে উপরের দিকে উঠবে। এবার এই বাষ্পটাকে কাজে লাগিয়ে কি করা যাবে, যেমন তোমার এই যে কয়লা পুড়িয়ে কি করা হয়, বাষ্প তৈরি করা হয়। কয়লা পুড়িয়ে যে তাপ, সেই তাপকে কাজে লাগিয়ে বাষ্প তৈরি করা হয়। জলকে ফুটিয়ে বাষ্প, ওই বাষ্পকে এবার কি করা হয়, টারবাইনের মধ্যে পাঠিয়ে দিয়ে টারবাইন ঘোরানো হয়, সেখান থেকে তারপরে তাপ বিদ্যুৎ তৈরি হয়। ঠিক এই জিনিস করা যাবে। হ্যাঁ, নিয়ে নাও। এখান থেকে যখন এই যে মাটির তলা থেকে যখন বাষ্পটা এখানে উপর দিকে উঠবে, ওই বাষ্পটাকে এবার কি কোনো টারবাইনের মধ্যে দিলে পরে টারবাইনটা ঘুরিয়ে কি তৈরি হবে, টারবাইনটা ঘোরালে তাপ বিদ্যুৎ তৈরি হবে, সেখান থেকেও শক্তি পাওয়া যাবে। এরপরে আমরা যেটা করব, তোমার বায়োগ্যাস, এই ভূতাপ শক্তি বায়োগ্যাস 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 করতে বায়োমাস প্রথমে পড়ি। বায়োমাস এখনো বেরোতে পারো না, স্কুল যাবে। বায়োমাস তোমার উদ্ভিদের মৃত অংশ ও প্রাণীর বর্জ্য পদার্থকে বায়োমাস বলে। উদ্ভিদের মৃত অংশ আর প্রাণীর বর্জ্য পদার্থ, এদেরকে বলা হয় বায়োমাস। উদ্ভিদের মৃত অংশ, উদ্ভিদের মৃত অংশ কোনটা, মনে করো গাছের পাতা, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়েছে, গাছের পাতা শুকিয়ে গেছে, হ্যাঁ, বা ওই যে আখ চাষ করা হয়েছে, আখের চাষ করার ফলে আখের রস থেকে আখের ওটাকে চিপড়ে ওখান থেকে ছিবড়াগুলো যেটা হয়েছে, ওই ছিবড়াগুলো উদ্ভিদের মৃত অংশ হবে। তারপরে প্রাণীদের বর্জ্য, প্রাণীদের বর্জ্য বলতে কি, পটি আর কি, গরু মোষ, ওদের পটিগুলো, মানুষের পটিগুলো, ওগুলোকে সাহায্য, ওগুলো থেকেও কি করা যায়, ওগুলোকে একত্রে বলে বায়োমাস। এই বায়োমাস থেকে কি করা যায়, বায়োগ্যাস তৈরি করা যায়। যে বায়োগ্যাসের সাহায্যে তোমার কি করা যায়, তাপ শক্তি তৈরি করা যাবে, সেখান থেকে আলোক শক্তিও পাওয়া যাবে। এই যে বায়োমাস, আর এখানে আমরা বায়োগ্যাস, বায়োগ্যাস 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 বলতে কি বোঝায়, মিথেন, CH4, মিথেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, আর হচ্ছে হাইড্রোজেন সালফাইড,
এই চারটা গ্যাসের মিশ্রণকে বলে বায়োগ্যাস। এই চারটা গ্যাসের মিশ্রণকে বলা হয় বায়োগ্যাস। এই বায়োগ্যাসের সাহায্যে কি করা যায়, আমরা বিদ্যুৎ শক্তি পেতে পারবো, তাপ শক্তি পেতে পারবো। এটা কি করে সম্ভব? আমার সঙ্গে সঙ্গে আসবে, এরকম একটা প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। তাকাও, এরকম একটা প্ল্যান্ট। এরকম করা হলো। এই যে অংশটা আছে, এখানে কি করা হয়, গরুর যে গোবরটা হয়, পটিটা হয়, এটা জলে মিশিয়ে এখানে দিয়ে দেওয়া হয়। এটাকে বলে কোমোলায়ন ট্যাঙ্ক। কোমোলায়ন ট্যাঙ্ক। এই কোমোলায়ন ট্যাঙ্কের মধ্যে গোবর ও জল, গোবর ও জলের মিশ্রণ দেওয়া হয়। ঠিক আছে, এই গোবর ও জলের মিশ্রণটা যদি নিচের দিকে নামার রাস্তা থাকে, গোবর ও জলের মিশ্রণ নিচের দিকে নামে, নেমে এখানে জমা হয়, এখানে জমা হয়, গোবর ও জলের মিশ্রণে জমা হয়। হলো, এবার এখানে মেথোজেনিক ব্যাকটেরিয়া, এখানে একটা ব্যাকটেরিয়া আছে, মেথোজেনিক ব্যাকটেরিয়া, মিথোজেনিক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি করে, ডিগ্রেডেশন প্রক্রিয়ায়, এর মধ্যে একটা বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া চলে, রাসায়নিক বিক্রিয়া কি করে, এখান থেকে ওই বায়োগ্যাস তৈরি করে। বিশেষ করে বায়োগ্যাসের মূল উপাদান মিথেন তৈরি করে, মিথেন তৈরি হয়। তবে এগুলো সব যেটা বায়োগ্যাস বললাম না, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, হাইড্রোজেন সালফাইড তৈরি হয়, বিশেষ করে মিথেনটা বেশি। যখনই এখানে মিথেন গ্যাসটা জমা হবে, কি ঘটনা ঘটবে, যখন এখানে গ্যাস জমবে, এগুলো নিচের দিকে চাপ দেবে, চাপ দিলে উপরের জায়গাটা কি হবে, উপরের জায়গাটা, এখানে গিয়ে গ্যাসটা পুরো জমা হবে, আর নিচের দিকে এই স্তরটা নিচের দিকে নামবে। এটা যখন নিচের দিকে নামবে, তখন এখানকার যে এই যে গোবরগুলো ছিল, যেটা কি করবে, উপর দিয়ে উঠে যাবে। এই গোবরগুলো কোন দিকে করে, এটা সার হয়ে এখানে গিয়ে জমা হবে, এখানে গিয়ে গোবরগুলো সার হয়ে ওখানে জমা হবে। এটা যখন নিচের দিকে নামলো, এটা যখন অনেক 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 নেমে যাবে, তখন এখানে যদি একটা পাইপের ব্যবস্থা করা হয়, একটা পাইপ লাগানো হয়, এবার পাইপের চাবিটা খুলে দিলে পরে কি হবে, এখান থেকে গ্যাস বেরোবে, যে গ্যাসটা তার নাম কি, মিথেন, মানে বায়োগ্যাস। এবার এই গ্যাসটা যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে, জ্বললে কি হবে বলো, তাপ শক্তি বেরোবে। এবার ওই তাপ শক্তি কাজে লাগে আমরা কি করতে পারবো, বিদ্যুৎ তৈরি করতে পারবো, জল ফুটিয়ে বাষ্প করতে পারবো, সেখান থেকে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা যাবে। এটাই করা হয়। তাহলে কি করা হয়, এটা কি বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাস প্ল্যান্টে কি আছে, এরকম একটা ট্যাঙ্ক থাকে, ওই ট্যাঙ্কের মধ্যে তোমার কি গোবর আর জলের মিশ্রণ রাখা হয়, ওটাকে এদিকে নামতে দেওয়া হয়, নেমে এখানে জমা হয়। হ্যাঁ, তারপরে কি মিথোজেনিক ব্যাকটেরিয়ার সাথে ডিগ্রেডেশন প্রক্রিয়ায় বায়োগ্যাস তৈরি হয়। ওই বায়োগ্যাস এখানে জমে, এই ট্যাঙ্কে জমা হয়। এই ট্যাঙ্কে যখন জমা হবে, গ্যাস জমলে পরে কি হয়, 2-3 দিন রেখে দিলে পরে পুরো গ্যাস এখানে জমে যাবে। তখন এটাকে নিচের দিকে চাপ প্রয়োগ করে এদিক থেকে এখানে যে জমা গোবরটা ছিল, এখান থেকে উপর দিয়ে উঠে যাবে, যেটা এখানে জমে যাবে, এখানে কি সার হবে। ওখানে মধ্যে কোনো তাহলে এই গ্যাসটাই পাইপ দিয়ে সারের দিকে বেরিয়ে যাবে না, এটা উপর দিকে এখানে জমা হবে, এদিকে যাওয়ার রাস্তা এদিকে,
উপর দিকে এখানে জমা হবে, গ্যাস তো হালকা, এটা উপর দিকে জমা হবে, এদিকে যেতে দেবে, এদিকে ওদিকে উঠবে না, এখানেই জমা হবে গিয়ে। ঠিক আছে, যখনই এটা এখানে এবার যদি উপরের দিকে একটা পাইপ লাগিয়ে দেওয়া যায় তাহলে পরে গ্যাসটা বেরোবে, আগুন জ্বালিয়ে দিলেই সেখান থেকে জ্বলে তাপ উৎপন্ন করবে। এবার যখনই এখানে গ্যাসটা বেরিয়ে যাবে তাহলে এই জায়গাটা খালি হয়ে যাবে কি না, খালি হয়ে যাবে, তখন এখানকার স্তরটা উপর দিকে উঠে যাবে, তখন আবার উপর দিকে এখান থেকে কী করো, আবার গোবর জল দিয়ে দেওয়া হবে, পরের দিন প্রতিদিনই দেওয়া হবে, প্রতিদিন এখান থেকে গ্যাস বেরোতে থাকবে। এইভাবে বায়োগ্যাস প্ল্যান্টের সাহায্যে তোমার তাপ পাওয়া যায়, আলো পাওয়া যায়। তোমরা এই পড়াটা পড়ে নেবে। তোমার এই যে 4 পাতা 5 পাতা 6 পাতার মতো সব আছে, 4 5 6 পাতা বোঝা গেছে বলে মনে হয়, হ্যাঁ বই থেকে পড়বে।